গুড মর্নিং স্টুডেন্টস। আমরা এখন আগের দিনের যে সিপিআরের কন্টিনিউয়েশন পার্টটা সেটাই কন্টিনিউ করব। তাহলে দেখে নিই যে হোয়াট ইজ বেসিক লাইফ সাপোর্ট। It is the sequence of procedures performed to restore the circulation of oxygenated blood after a sudden pulmonary and or cardiac arrest। মানে কি, এটা একটা প্রসিডিওরের সিকোয়েন্স, কিছু স্টেপ পারফর্ম করা হয়। কেন? যে সার্কুলেশনটা স্টপ হয়েছে সেটাকে রেস্টোর করার জন্য। তার ফলে কি হবে, যে অক্সিজেনেটেড ব্লাডটা সার্কুলেশন হবে সেটা আমাদের ভাইটাল অর্গানসে সার্কুলেশন হবে বা পৌঁছাবে অর্গানটাকে সারভাইভ করানোর জন্য। আর এটা কখন আমরা করি, সেটা পালমোনারি অ্যারেস্ট হোক বা কার্ডিয়াক অ্যারেস্ট হোক। ওকে, তাহলে এই যে কম্প্রেশন বলছি আমরা, চেস্ট কম্প্রেশন বা পালমোনারি ভেন্টিলেশন বা রেস্কিউ ব্রিথ, সেটা কারা করতে পারে? ইট মে বি পারফর্ম বাই এনিওয়ান হু নোজ হাউ টু ডু ইট। মানে যে জানে সে সিপিআর দিতে পারে। এর জন্য কোনো কোর্স করতে হয় না বা জাস্ট সিপিআর ট্রেনিং নেওয়া একদিনের ব্যাপার। জাস্ট কয়েকটা স্টেপ তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, তাহলেই তুমি সিপিআর দিতে পারবে। তার মানে কি, যে ইট ক্যান বি পারফর্মড বাই এনিওয়ান হু নোজ হাউ টু ডু ইট এনিহোয়ার ইমিডিয়েটলি উইদাউট এনি আদার ইকুইপমেন্ট। মানে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো সময় সিপিআর দেওয়া যেতে পারে, শুধুমাত্র সেই ব্যক্তিটি যে সিপিআর দিতে জানে। ওকে, তাহলে এই যে সিপিআরটা, সেটা আমরা যে দেব তার অবজেক্টিভসগুলো কী? তাহলে আমরা কি, যে পেশেন্টটা বা ভিকটিম যাকে বলছি, যে কলাপস করে গেছে, তাকে কি করে অ্যাসেস করব সেটাও আমরা বুঝতে পারবো। চেস্ট কম্প্রেশন যেটা আমরা বললাম, সেটা কি করে দেওয়া যেতে পারে, বা রেস্কিউ ব্রিথ কি করে দেব সেটাও আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আর পেশেন্টকে সারভাইভ বা ভিকটিমকে সারভাইভ করানোর পর তার রিকভারি পজিশনটা কী হবে সেটাও আমরা শিখতে পারবো এই এপিসোড থেকে। সো নেক্সট কাম টু দ্য পয়েন্ট, এইমস। হোয়াটস আর দ্য এইমস অফ বেসিক লাইফ সাপোর্ট? টু এনশিওর ওপেন এয়ারওয়ে অ্যান্ড অ্যাডিকুয়েট ভেন্টিলেশন। মানে এই যে সিপিআরটা আমি দেবো, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সেটার ক্ষেত্রে আমাকে এয়ারওয়ে সবসময় ওপেন করতে হবে, ওপেন রাখতে হবে, ওপেন আছে সেটা এনশিওর করতে হবে, এবং অ্যাডিকুয়েট ভেন্টিলেশন হচ্ছে সেটাও আমাকে এনশিওর করতে হবে। এছাড়া কি, টু মেনটেন সার্কুলেশন আনটিল হেল্প কামস অ্যান্ড ডিফিনিট ট্রিটমেন্ট উইথ অ্যাডভান্স লাইফ সাপোর্ট ক্যান বি অ্যাডমিনিস্টার্ড। মানে এই সার্কুলেশনটা যেটা আমি স্টার্ট করলাম বা করতে চলেছি, বা সিপিআর দিয়ে আমি যে সার্কুলেশন স্টার্ট করব, সেটা যতক্ষণ না মেডিকেল হেল্প বা অ্যাডভান্স ট্রিটমেন্ট বা অ্যাডভান্স সাপোর্ট আসছে, ততক্ষণ আমাকে কন্টিনিউ করতে হবে। এটা আগেও পড়েছো, কম্পোনেন্টস অফ সিপিআর, দ্যাট ইজ CAB। আগে এটাকে বলা হতো ABC, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, কিন্তু 2015-এর যে প্রোটোকল সেটা ওয়াইজ এটা এখন চেঞ্জ হয়েছে CAB, ফার্স্ট কম্প্রেশন, নেক্সট এয়ারওয়ে, দেন ব্রিদিং। তাহলে এবার আমরা অ্যালগোরিদমটা দেখে নিই। এটা 2015-এর একটা অ্যালগোরিদম। তোমরা চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারো বা হাতে লিখে নিতে পারো, কেননা স্টেপগুলো না জানলে আমরা কখনো সিপিআর দিতে পারবো না এফেক্টিভলি, বা কোয়ালিটি সিপিআর আমরা দিতে পারবো না। ওকে, এটা ইন ডিটেলসে যা লেখা আছে সেটা ছোট ছোট স্টেপগুলোই আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তোমরা যদি মনে করো এটা লিখে নেবে, তাহলে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, কেননা এটাই লেটেস্ট আপডেট। তাহলে ফার্স্ট, অ্যাপ্রোচ সেফটি, চেক রেসপন্স, শাউট ফর হেল্প, ওপেন এয়ারওয়ে, চেক ব্রিদিং, নেক্সট চেস্ট কম্প্রেশন অ্যান্ড রেস্কিউ ব্রিথ। তাহলে এই স্টেপগুলো কি করে করব, এই স্টেপগুলোই আমরা ফলো করব, কিন্তু কি করে করব চলো সেগুলো দেখে নিই।
অ্যাপ্রোচ সেফটি মানে সিন, ভিকটিম, রেস্কিউয়ার, বাইস্ট্যান্ডার। দেখো এখানে অ্যাপ্রোচ সেফটি মানে হচ্ছে সিন, মানে বুঝতেই পারছো যে যেখানে একটা ভিকটিম কার্ডিয়াক অ্যারেস্ট বা পালমোনারি অ্যারেস্ট বা কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে তার সেফটিটা আগে দেখে নিতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি দেখলাম, দেখা গেল অনেক সময় হয় রাস্তার মাঝখানে কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, বা বুঝতে পারলাম ওটা অজ্ঞান হয়নি, আনকনশিয়াসটা এমনি নয়, কোনো হিট স্ট্রোক নয় বা হাইপোগ্লাইসিমিয়া নয়, মেবি কার্ডিয়াক বা পালমোনারি অ্যারেস্ট, তাহলে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আর যে রেস্কিউ করবে তাকেও মানে হেলদি বা নর্মাল একটা পার্সন হতে হবে যে রেস্কিউ করতে পারবে। নেক্সট, রেসপন্স আমি কি করে চেক করব? তাহলে চেক রেসপন্সের ক্ষেত্রে আমার কি আসছে, দেখো ছবিটা দেখেই মনে হচ্ছে যে মানুষটাকে শেক করার চেষ্টা করছে বা ডাকছে, এটাই মনে হচ্ছে। শেকের থেকেও বড় কথা মনে হচ্ছে মানুষটাকে ডাকার চেষ্টা করছে। ওকে, দেখো শেক শোল্ডার্স জেন্টলি। শেক মানে এখানে কিন্তু তুমি সিভিয়ার বা ভিগোরাসলি কাউকে শেক করতে পারো না, তুমি জাস্ট হাতটা রাখো শোল্ডারের উপর, জাস্ট ট্যাপ করো আর বলো আর ইউ অল রাইট, আপনি ঠিক আছেন বা আপনি ঠিক আছেন, এটা রিপিট করো। যদি রেসপন্ড করলো তাহলে তাকে ছেড়ে দাও, তাকে একটা সিকিওর প্লেসে দাও, কী অসুবিধা জানার চেষ্টা করো আর একটু অ্যাসেস করার চেষ্টা করো কী প্রবলেম। ওকে, দ্যাট ইজ চেক রেসপন্স। নেক্সট, শাউট ফর হেল্প। তুমি রেসপন্স দেখলে নো রেসপন্স, তাহলে কি করব, শাউট ফর হেল্প। তাহলে এই শাউটটা কিন্তু কখনোই চেঁচামেচি নয়, এখানে আমার শাউট হবে শাউট ফর হেল্প। ইজ দেয়ার এনি ওয়ান, কেউ আছেন, প্লিজ এগিয়ে আসুন, এই হবে শাউট। যেমন আইসিসিউতে ধরো, তাহলে আইসিইউতে কী হবে, ডক্টর কাম ফার্স্ট, পেশেন্ট ইজ হ্যাভিং কার্ডিয়াক অ্যারেস্ট, বা তাড়াতাড়ি আসো, বা কোড ব্লু। only the word in private setup we can use that code blue, that means patient having cardiac arrest. ওকে, তাহলে এটার পরেই দেখতে পাবো যে আমি মেডিকেল হেল্প পেয়ে গেছি। হসপিটাল সেট আপে হলে সেটা সুবিধা হয়, কিন্তু হসপিটাল সেট আপ ছাড়া আমাকে তো এটা বলার কোনো উপায় নেই, সেজন্যই কল ফর হেল্প। নেক্সট, ওপেন এয়ারওয়ে। তাহলে এয়ারওয়েটাকে আমরা ফার্স্টে পড়েছিলাম, এয়ারওয়েটা আমাকে এনশিওর করতেই হবে। ভেবে দেখো, এইমসের ফার্স্ট ছিল এনশিওর এয়ারওয়ে। এনশিওর করতে গেলে তাহলে আমাকে এয়ারওয়েটা স্ট্রেট করতে হবে। তোমরা জানো রেসপিরেটরি ট্র্যাক্টটা আমাদের, যেহেতু পেশেন্টটা আনকনশিয়াস হয়ে গেছে, রেসপন্স করছে না, তাহলে এয়ারওয়েটা বেন্ড হয়ে আছে, সেটাকে আমাকে স্ট্রেট করার চেষ্টা করতে হবে। সেটা করতে গেলে দুটো কাজ আমাকে করতে হবে। একটা হচ্ছে হেড টিল্ট। দেখো মাথার দিকে যে পার্সনটা হাত দিয়ে আছে, যে রেস্কিউয়ার, সে কিন্তু মাথাটার যে ফোরহেড সেখানে কিন্তু প্রেস করে মাথাটাকে স্ট্রেট করার চেষ্টা করেছে, আর চিনের এখানে ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার দিয়ে জাস্ট জটাকে লিফট করেছে, চিনটাকে লিফট করেছে। ওকে, তাহলে কি এয়ারওয়েটা দেখো স্ট্রেট হয়ে গেছে। ওকে, দেখো এটা ছবিটা আরও ভালো করে বুঝতে পারবে। জাস্ট প্রেস দ্য ফোরহেড উইথ দ্য নন ডমিনেন্ট হ্যান্ড backward and with the help of index and middle finger to the chin lift upward. ওকে, তাহলে আমার এয়ারওয়েটা স্ট্রেট হয়ে গেল। ওকে, নেক্সট, এটাকেই বলছি আমরা হেড টিল্ট চিন লিফট ম্যানুয়েভার। নর্মালি আমরা এভাবেই করে থাকি। তাহলে এখানে কি আছে, প্লেস ওয়ান হ্যান্ড অন দ্য ভিকটিমস ফোরহেড, ফোরহেডে একটা হাত রাখলো, অ্যান্ড পুশ উইথ ইয়োর পাম টু টিল্ট দ্য হেড ব্যাক, মানে হেডটাকে পুশ করে ব্যাকের দিকে দেওয়ার চেষ্টা করলো। দেখো যে ছবিটা আমরা আগে দেখলাম, এই দেখো ছবিটা কিন্তু এভাবে আছে। ওকে, মানে পাম দিয়ে হেডটাকে ব্যাকে পুশ করার চেষ্টা করছে। নেক্সট, প্লেস দ্য ফিঙ্গার্স অফ দ্য আদার হ্যান্ড আন্ডার দ্য বোনি পার্ট অফ লোয়ার জ নিয়ার দ্য চিন। তোমরা নিজেদের জয়ে হাত দিয়ে দেখতে পারো, জাস্ট ইন্ডেক্স আর
মিডল ফিঙ্গার দিয়ে কিন্তু জটাকে লিফট করা যায়, পেশেন্ট আনকনশিয়াস হলে খুব ইজিলিই করা যায়। ওকে, কাউকে প্র্যাকটিস করেও দেখতে পারো, রিল্যাক্স করিয়ে প্র্যাকটিস করতে পারো। লিফট দ্য জ টু ব্রিং দ্য চিন ফরওয়ার্ড, যেই লিফট করবে চিনটা সামনে চলে আসবে। ওকে, জ থ্রাস্ট, এটা সাধারণত আমরা করি না, যদি কোনো স্পাইনাল ইনজুরি হয় তখন আমাদের জ থ্রাস্ট পোর্শনটা বা এই পজিশনটা মেনটেন করতে হয়। দেখো জ থ্রাস্ট ম্যানুভার আমরা কীভাবে করছি। তাহলে প্লেস ফার্স্ট যেটা বলে দিই, জ থ্রাস্ট করতে গেলে ভিকটিমের মাথার পেছনে রেস্কিউয়ারকে যেতে হবে, গিয়ে এলবো দুটো জাস্ট ভিকটিমের মাথার দুপাশে রাখবে, মানে রেস্ট করিয়ে এবার তোমার যে ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার আছে দু হাতের দিয়ে জটাকে সাপোর্ট দিয়ে ধরতে হবে। ধরে জাস্ট তুমি যদি আপে লিফট করতে চাও তাহলে দেখবে জটা ওপরে উঠে গেছে, এয়ারওয়ে স্ট্রেট হয়ে গেছে। এখানে দেখো কি লেখা আছে, প্লেস হ্যান্ড অন ইচ সাইড অফ দ্য ভিকটিমস হেড, রেস্ট এলবো অন দ্য সারফেস অন হুইচ দ্য ভিকটিম ইজ লাইং। Next, place your fingers under the angles of the victim's lower jaw and lift with both hands, displacing the jaw forward. আর যদি লিপ ক্লোজ থাকে, তাতেও লিপ খুললো না, ঠোঁট দুটোর মাঝে কোনো ফাঁকা হচ্ছে না, তাহলে তখন আমার যে থাম্ব আছে সেটা দিয়ে লিপ দুটোকে ওপেন করে দিতে হয়। ওকে, এভাবে করে আমি তাহলে এয়ারওয়েটা ওপেনও করতে পারবো, স্ট্রেটও করতে পারবো। দেখো জ থ্রাস্ট যদি না করি, যদি তাহলে এয়ারওয়েটার এই স্টেজ থাকে, দেখো এয়ারওয়ে কিন্তু মনে হচ্ছে স্ট্রেট থাকলেও সেটা অ্যাডিকুয়েট নয় ফর এয়ারওয়ে পাসিং, কিন্তু এখানে যেই জ থ্রাস্ট করা হলো দেখো এয়ারওয়েটা ফুললি ওপেনড হয়ে গেল। ওকে, চেক ব্রিদিং, তাহলে ব্রিদিং কী করে চেক করব যে পেশেন্টটা অ্যাকচুয়ালি ব্রিদ নিচ্ছে, সেটা কী করে বুঝবো। দেখো হেড টিল্ট, চিন লিফট পজিশন, চোখ দুটো কিন্তু তার চেস্টের দিকে আছে, আর কান বা যে ফিল করা সেটা কিন্তু তার নাকের কাছে আছে বা মুখের কাছে, যাতে সে ফিল করতে পারে মুখ থেকে কোনো রেসপিরেশন চলছে কি না, বা নাক কান থেকে কিছু শুনলেও শুনতে পারে কোনো সাউন্ড আসছে কি না, আর চোখ দিয়ে চেস্ট রাইজ হচ্ছে কি না সেটাও সে দেখতে পাবে। প্রত্যেকটা মুভমেন্টের একটা করে ফাংশন আছে। দেখো লুক, লিসেন অ্যান্ড ফিল ফর নর্মাল ব্লিডিং, লুক, লিসেন অ্যান্ড ফিল। ওকে, ডু নট মিস্টেক অ্যাগোনাল ব্রিদিং ফর নর্মাল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। চেক ফর পালস অ্যান্ড ব্রিদিং, তাহলে আমি পালস কী করে ফিল করব। এই সময় যে পালসটা ফিল করতে হয় তাকে ক্যারোটিড পালস বলে। মেল পার্সনদের অ্যাডামস অ্যাপেল খুব ভালোভাবে বোঝা যায়, তোমরা হেলথ পার্সোনাল, তোমরাও মেল ফিমেল সবারই বুঝতে পারবে, তবুও একটু কনফার্ম হওয়ার চেষ্টা করবে। জাস্ট ফিল দ্য অ্যাডামস অ্যাপেল অ্যান্ড দেন জাস্ট to the right side or left side there is a group, there is in right side is a group and simultaneously at the left side also, তাহলে জাস্ট গ্রুপটায় যদি তুমি তোমার ফিঙ্গারটা প্লেস করো তুমি পালসেশন বুঝতে পারবে। যদি কার্ডিয়াক পালসেশন থাকে, ক্যারোটিড পালসেশন থাকে, তাহলে তুমি অবশ্যই ফিল করতে পারবে। ওকে, এভাবে আমরা পালস ফিল করার চেষ্টা করব। নেক্সট, চেস্ট কম্প্রেশন। দেখো ভিকটিম স্ট্রেট হয়ে আছে, রেস্কিউয়ার জাস্ট একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, হাত দুটো স্ট্রেট আছে। এটা আমরা একটু ডিটেলসে দেখে নিই এবার, এটা জাস্ট ছবিটা দেখে নাও। তাহলে চেস্ট কম্প্রেশন কোথায় হবে, আমার হাতের পজিশন। প্লেস দ্য হিল অফ ওয়ান হ্যান্ড ইন দ্য সেন্টার অফ দ্য চেস্ট। হিল মানে কোনটা, জাস্ট যে পাম দেখতে পাচ্ছ নিজের হাতটা দেখে নাও, তার যে এন্ড পাম যেখানে শেষ হচ্ছে, তাহলে ওখানটায় কি আমরা ম্যাক্সিমাম জোর বা ফোর্সটা দিতে পারি। তাহলে সেই হিল অফ দ্য হ্যান্ড, যেটা তোমার নন ডমিন্যান্ট হ্যান্ড, সেটা আগে তুমি রাখবে সেন্টার অফ দ্য চেস্ট। ওকে, নেক্সট, প্লেস দ্য আদার হ্যান্ড অন টপ।
মানে এবার ডমিন্যান্ট হ্যান্ডটাকে তুমি ওপরে দিলে। দেখো, নন ডমিন্যান্ট হ্যান্ড লেফট হ্যান্ড, ডমিন্যান্ট হ্যান্ড রাইট হ্যান্ড। কিন্তু এটা আবার যদি কোনো লেফটি পারসন হয় তার তো ডমিন্যান্ট হ্যান্ড লেফট হ্যান্ড। তাহলে যার যেটা সুবিধা, যার যে হাতে জোর বেশি, আমরা সেভাবে সেই হাতটাকে ইউজ করব। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এবার এই যে ওপরে আমি ডমিন্যান্ট হ্যান্ড দিলাম, দেওয়ার পরে ইন্টারলক ফিঙ্গার্স, এইটাকে বলছি আমরা ইন্টারলক। নিজেরা হাত রেখে প্র্যাকটিস করো, হাতটা একটা জায়গায় রাখো, হিল অফ দ্য পাম, তার উপরে যার ডমিন্যান্ট হ্যান্ড সেটা দিয়ে হাতটাকে লক করার চেষ্টা করো। দেখবে, বুঝতে পারবে তাহলে যে আমি ইন্টারলক অফ ফিঙ্গার্স বলতে কী বোঝাতে চাইছি। নেক্সট, কম্প্রেস দ্য চেস্ট। এটা আগেও পড়েছো, আমরা থিওরি পোর্শনে পড়েছিলাম। রেট হবে 100 to 120 beats per minute, ডেপথ হবে 4 to 5 centimeter in adults, not more than 6 centimeter, and equal compression and relaxation, মানে আমি হার্টটাকে আবার রিকয়েল হতে টাইম দেব। ওকে? আর এই চেস্ট কম্প্রেশন মোটামুটি এভরি 2 মিনিট ইন্টারভ্যালে আমাদেরকে পালসেশনটা চেক করতে হবে। তাহলে এই পালসেশন যে আমি চেক করব একার পক্ষে, এই জন্যই বলি সিপিআর দেওয়াটা খুবই টাফ একটা কাজ, খুব কষ্টের। তো যতক্ষণ সিঙ্গেল রেস্কিউয়ার পারবে এফেক্টিভলি দিতে, ততক্ষণ সে চেস্ট কম্প্রেশন দেবে এফেক্টিভলি বা হাই কোয়ালিটি সিপিআর দেবে। আর এই যে 1-2 মিনিট পরে যখন আমি আরেকবার চেক করব কার্ডিয়াক পালসেশন বা কার্ডিয়াক পালস, ক্যারোটিড পালস, তখন কিন্তু সেই চেকিং আর কম্প্রেশন স্টার্টিং আর অফের মাঝে 10 সেকেন্ডের বেশি টাইম নষ্ট করব না। একদম মাথায় ঢুকিয়ে নাও যে সিপিআর দিয়েছে, এবার একটু পালস দেখে নিই মানে সেটা নট মোর দ্যান 10 সেকেন্ডস। ওকে? আর এই যে এভরি 2 মিনিট, এই 2 মিনিটের ভেতর কিন্তু আমাদের 5টা সাইকেল অবশ্যই কমপ্লিট হয়ে যায়, যদি চেষ্টা করা যায়। চেষ্টা করে দেখো, কখনো 2 মিনিটের ভেতর কিন্তু 5টা সাইকেল কমপ্লিট হয়ে যায়। আমি যখন প্র্যাকটিস করাই সিমুলেশন রুমে, তখন কিন্তু প্রত্যেকেই পারে, তোমাদের আগের দিদিরাও পেরেছে, তোমরাও পারবে। ওকে? দেখো, জি ফর স্টারনাম, হ্যান্ড প্লেসমেন্ট। জি ফর স্টারনাম তুমি ফিল করলে, জাস্ট একটা ইমাজিনারি লাইন বিটুইন 2 নিপলস হলো। জাস্ট সেটাও যদি এজড পারসন হয়, সেক্ষেত্রে জি ফর স্টারনাম থেকে 2 ফিঙ্গার্স অ্যাবাভ, সেখানে তুমি নন ডমিন্যান্ট হ্যান্ডের হিল অফ দ্য পাম রাখলে, তার উপরে তুমি ডমিন্যান্ট হ্যান্ড প্লেস করলে। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে হ্যান্ড প্লেসমেন্ট। নেক্সট দেখো, বডি অ্যালাইনমেন্ট বলেছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে কম্প্রেশনটা আসছে, সেই কম্প্রেশন কখনো এলবো থেকে আসে না, পার্সনের শোল্ডার থেকে আসবে। জাস্ট এইভাবে কোনো পজিশনে নড়চড় হবে না। যত বেশি তুমি বেন্ড হয়ে যাবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না, তাহলে কিন্তু রেস্কিউয়ার চেয়ে সে টায়ার্ড হয়ে পড়বে, ইফেক্টিভলি সিপিআর বা চেস্ট কম্প্রেশন দিতে পারবে না। ওকে? দেখো ছবি, এরকমভাবেই আমরা কিন্তু সিপিআরটা কন্টিনিউ করি। নেক্সট, রেস্কিউ ব্রেথস। তাহলে আমরা কম্প্রেশনের ক্ষেত্রে দেখলাম 30 চেস্ট কম্প্রেশন, যেই কমপ্লিট হয়ে গেল 2 রেস্কিউ ব্রেথস। তাহলে 2 রেস্কিউ ব্রেথস। এবার দেখে নিই রেস্কিউ ব্রেথস কীভাবে দেব। ছবিতে দেখতেই পাচ্ছ, বলেছিলাম palm of the hand over the head to tilt the head and jaw to push upward. Okay? Means jaw lift. Then with the fingers of hand, nose to be closed. তাহলে কি, এবার আমি এয়ারওয়ে বা রেস্কিউ ব্রিথটা দেব, তাহলে নোজ যদি পিঞ্চ না করি এফেক্টিভলি, তাহলে কি আমার এয়ারওয়েটা, যে আমি এয়ার ব্লোটা দিচ্ছিলাম, সেটা কি যাবে? টোটালটা যাবে না, কারণ নেজাল এরিয়া দিয়ে ওটা বেরিয়ে যাবে। সেই জন্যে নোজটাকে পিঞ্চ করা হয়। আর দেখো
চোখটা কিন্তু তার চেস্টে, মানে চেস্ট রাইজ হচ্ছে কি না সেটা কিন্তু রেস্কিউয়ার ফলো করছে, তো করতেই হবে, কেননা এফেক্টিভনেস দেখার জন্য যে আদৌ আমার রেসপিরেশনটা পেশেন্টের এয়ারওয়েতে গেল কি গেল না। ওকে, দেখো, পিঞ্চ দ্য নোজ, টেক এ নর্মাল ব্রিথ, বলেছিলাম এক্সেসিভ এয়ার আমরা নেব না। প্লেস লিপস ওভার মাউথ, এখানে একটাই কথা বলার, ডিরেক্ট মাউথ টু মাউথ আমরা ব্রিথ দিই না এখন আর, তাহলে যে হ্যান্ডকারচিপ বা যে কোনো একটা সিঙ্গল লেয়ার অফ ক্লথ অবশ্যই কাভার করে নিয়ে তবে আমাকে ব্লোটা দিতে হবে। নেক্সট, ব্লো আনটিল দ্য চেস্ট রাইজেস, বুঝতেই পারছো, টেক অ্যাবাউট 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড যথেষ্ট। অ্যালাউ চেস্ট টু ফল অ্যান্ড দেন রিপিট, মানে দুটো রেস্কিউ ব্রিথ দিতে হবে। ওকে, তাহলে রেস্কিউ ব্রিথটা একটু দেখে নিই আমরা। তাহলে রেস্কিউ ব্রিথে আমরা যে ব্রিথটা দিই সেটার মোটামুটি টাইডাল ভলিউম থাকে 500 থেকে 600 ml। তোমরা জানো হোয়াট ডু ইউ মিন বাই টাইডাল ভলিউম। আর রেসপিরেটরি রেট যেটা বলা হচ্ছে, তাহলে গিভ ইচ ব্রিথ অ্যাবাউট 1 সেকেন্ড উইথ এনাফ ভলিউম টু মেক দ্য ভিকটিমস চেস্ট রাইজ। আর চেস্ট কম্প্রেশন কী বলছে, কন্টিনিউয়াসলি অ্যাট দ্য রেট অফ 100 বিটস পার মিনিট, সেটা আমরা অনেক সময় 100 to 120ও বলে থাকি। তাহলে মোটামুটি আমরা প্রত্যেকটা স্টেপ বা কনসিকোয়েন্সেস বুঝে গেছি সিপিআরের। তাহলে অ্যাপ্রোচ সেফটি, চেক রেসপন্স, শাউট ফর হেল্প, ওপেন এয়ারওয়ে, চেক ব্রিদিং, 30 চেস্ট কম্প্রেশন অ্যান্ড 2 রেস্কিউ ব্রেথস। তাহলে 1 রেস্কিউয়ার যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে, মানে একজনই আছে সিপিআর দেওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে শিওর হতে হবে যে ভিকটিম যেন আমার দিকেই ফেসটা থাকে, যাতে আমি দেখতে পাবো এয়ারওয়েতে কোনো রকম ফরেন বডি আছে কি না, সেজন্যেই ফেস আপ অন এ ফার্ম ফ্ল্যাট সারফেস। পারফর্ম চেস্ট কম্প্রেশন, সুইচ compressor about every 5 cycle or every 2 minutes, take less than 5 seconds to switch। আমি যেটা 10 সেকেন্ড বলেছিলাম আগে, মানে দুটো ব্রিথ দিতে যেটুকু সময়, একটা ব্রিথ যদি 1 সেকেন্ডে হয় তাহলে বুঝতেই পারছো যে 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করা সম্ভব। তো এটাই, 5 সেকেন্ডে তুমি কমপ্লিট করলে আর 5 সেকেন্ড তুমি রেসপিরেশন বা কার্ডিয়াক পালসটা চেক করে নিলে। ওকে, তাহলে ইন রোড এটা তোমাদের টাস্ক, যদি আনরেসপন্সিভ ভিকটিম দেখো কি করবে। ওকে, এটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কি করতে হবে। তোমাদের যেটা টাস্ক সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করা। একটা পুতুল নাও, বা বাড়িতে নিশ্চয়ই প্রত্যেকেরই একটা করে পুতুল আছে, জাস্ট পুতুলের উপর প্র্যাকটিস করো। ওকে, স্টেপগুলো চাই শেখা, কেননা তোমরা যখন সিপিআরটা দেবে এটা কিন্তু কখনো পেশেন্টের উপর কখনো এক্সাম হয় না, এটা ড্যামের ওপরে হয়, তোমাদের কিন্তু ড্যামের ওপরেই টেস্টটা দিতে হবে। তাহলে নেক্সট আসি রেস্কিউয়ার 2। তাহলে সেই সেম, অ্যাট দ্য ভিকটিমস হেড একজন থাকবে রেস্কিউয়ার যে ব্রিথ দেবে, আরেকজন সিপিআর কন্টিনিউ করবে। ওকে, এটা প্র্যাকটিক্যাল রুম হলে আমি পজিশানগুলো দেখিয়ে দিতে পারতাম, তোমরা আরও ভালো বুঝতে পারতে। কি করব বলো, লকডাউনে মানে অন্তত থিওরি পোর্শনটা পড়ে রাখো, প্র্যাকটিক্যাল যেদিন সময় হবে আমরা পারবো সেদিন দেখিয়ে দেবো অবশ্যই। তাহলে ফার্স্ট যেমন ছিল আমাদের এয়ারওয়ে ওপেন করা, ব্রিথ দেওয়া, চেস্ট রাইজ চেক করা, এক্সেসিভ ভেন্টিলেশন অ্যাভয়েড করা, চেস্ট কম্প্রেশন দেওয়া, ফার্স্ট রেস্কিউয়ার চেস্ট রিকয়েল করবে, সেকেন্ড রেস্কিউয়ার যে ছিল সুইচ করব, সেই সেম জিনিস যেন কখনোই দুটো রেস্কিউয়ার চেঞ্জেসের মাঝে 10 সেকেন্ডের বেশি কোনো রকম টাইম আমরা দেব না বা ওয়েস্ট করব না। তাহলে সিন 2, ইনসিসিউ যদি সাডেন আনরেসপন্সিভনেস অর গ্যাসপিং কন্ডিশন পাও তাহলে কী করতে পারো, এটাও তোমাদের টাস্ক। একটু ভেবে দেখো, তোমরা তো ডিউটি করেছো ওয়ার্ডে, তোমরা জানো, একটু জাস্ট নিজেরা একটু রিকল করে নাও। দেখো যে আছে এখানে আম্বু ব্যাগ আছে বলে সে রেস্কিউ ব্রিথটা আম্বু ব্যাগের মাধ্যমে দিতে পারছে, আর এখানে একজন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল একদম ঠিক আছে, যে চেস্ট কম্প্রেশন দিচ্ছে। ওকে, সেম জিনিস।
কনফিউশন যদি থাকে কিছু বলো, আর না হলে আমরা ডিসকাস করে নেব ডেমনস্ট্রেশন রুমে। ওকে, কোনো প্রবলেম হলে জানাও। আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এবার নেক্সটে একটু এগিয়ে যাই। আমি দেখলাম সিপিআর দিয়ে আমার ভিকটিম রেসপন্স করছে, তাহলে এবার তাকে আমি কি করে রিকভারি পজিশনে রাখবো। ইমিডিয়েটলি আমাকে তো তার পজিশনটা চেঞ্জ করতে হবে সিপিআর দেওয়ার পরে। তাহলে আমার পজিশনটা কি হবে? ওকে, দেখো, ফার্স্ট পজিশন, পেশেন্ট সিপিআর দিয়ে রেসপন্স করেছে। তোমার সাইডে, মানে পেশেন্ট সবসময় টার্ন করাবে তোমার দিকে, তোমার সাইডে, যাতে তুমি এয়ারওয়ে থেকে কিছু থাকলে বা কোনো চেঞ্জেস হলে বুঝতে পারো। তাহলে ফার্স্ট তুমি ছবিটা আগে দেখে নাও, তারপর আমরা এক্সপ্লেন করছি। ওকে, ইনার হ্যান্ড, দেন এই যে মানে আউটার হ্যান্ড বা যেটা দূরের হাত, সেটাকে দেখো জাস্ট মুখের নিচে দেওয়া হচ্ছে। এটার কিন্তু একটা রিজন আছে, সেটা যখন টার্ন করাবে তখন বোঝা যাবে, এখন আমি বলছি না। নেক্সট দেখো, এটা কিন্তু রেস্কিউয়ার একাই করছে, এখানে কিন্তু কোনো দুজন নেই, অত কেউ বলো না যে একা কী করে পজিশন চেঞ্জ করব। ওকে, নেক্সট যেটা দূরের লেগ, সেটা কিন্তু এবার আগে যাবে। গেল, আমার পজিশন রেডি। এই যে হাতটা দেওয়া আছে, এটার উদ্দেশ্য হচ্ছে যে মুখ থেকে যদি কোনো সিক্রেশন বেরোয়, বাই গ্র্যাভিটি যেন সেটা নিচের দিকে চলে আসে, এয়ারওয়েকে অবস্ট্রাক্ট না করে। ওকে, দেখো, extend the victim's arm that is closest to you above the victim's head. Place the victim arm that is furthest from your across his chest. তাহলে তুমি জাস্ট অ্যাক্রস করিয়ে চেস্টের উপর থেকে এনে মুখের নিচে দিলে। Supporting the head and neck, roll the victim towards you. Position his or her top leg so that knee props up the victim's body, and place the victim hand or arm under his heart chin to aid in keeping the airway open. তাহলে এবার আমরা জেনে নিই যে সিপিআরটা আমরা কতক্ষণ কন্টিনিউ করব। তোমাদের মধ্যেও নিশ্চয়ই কোশ্চেনটা এসেছে যে তাহলে সিপিআর আমরা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। ফার্স্ট, যতক্ষণ আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা মেডিকেল হেল্প না আসছে চেষ্টা করব কন্টিনিউ করতে। পেশেন্ট ব্রিথ করতে শুরু করলো, রেসপন্স করছে, অবশ্যই বন্ধ করব। রেস্কিউ বিকাম এক্সস্টেড, রেস্কিউয়ার মানে যে সিপিআর দিচ্ছিল সে আর পারছে না, তাহলে আমি ইফেক্টিভলি যদি সিপিআর না দিতে পারি তাহলে সেই সিপিআর কোনো ভ্যালু রাখে না। ওকে, তাহলে আমি কখন স্টপ করতে পারি? ভিকটিম সারভাইভ করে গেছে, ট্রেন্ড হেল্প চলে এসেছে, এক্সস্টেড আর পারছি না, যে প্লেসে ছিলাম সেটা সেফ নয়, ফিজিশিয়ান বলে দিল আর সিপিআর দরকার নেই, মোর দ্যান 30 মিনিটস হয়ে গেছে সিপিআর দিয়ে, সারভাইভ করানো আর যাবে না, তখন আমরা সিপিআর স্টপ করতে পারি। তাহলে এই যে হাই কোয়ালিটি সিপিআর দিয়েও কি পেশেন্ট বাঁচে? কখনো কি আমরা সিপিআর মানে ফেল করে না, সিপিআর দিলেই কি পেশেন্ট বাঁচবে, এরকম কোশ্চেনও আসতে পারে। তাহলে কি দেখা গেল, এমন টাইমে আমরা ফার্স্ট পড়েছিলাম থিওরি পোর্শনে, আফটার রিকগনিশন উইদিন 10 সেকেন্ড উই হ্যাভ টু স্টার্ট সিপিআর ইমিডিয়েটলি, হাই কোয়ালিটি সিপিআর। তাহলে সেক্ষেত্রে দেখো, ডিলে ইন স্টার্টিং, আমি সিপিআরটা স্টার্টই করলাম ডিলে করে, যে রেস্কিউ ব্রিথ দিলাম সেটার ক্ষেত্রে আমি নোজটা পিঞ্চই করলাম না, তাহলে আমার এয়ার সব বেরিয়েই গেল। ওকে, এসিএলএস মানে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, যেটা ফার্দার কনসিকুয়েন্সের মধ্যে আসে, সেটা এসে পৌঁছালোই না, অনেক ডিলে হলো, সেক্ষেত্রে ফেল করে সিপিআর। শুধুমাত্র সিপিআর দিয়ে 50% কিন্তু বাড়ি যায় সুস্থ হয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে মাত্র 15%, তাহলে লেফট ওভার যে 85% তাদের অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট লাগে। তাহলে যদি আমি এসিএলএস না পাই তাহলে আমি সারভাইভ করাতে
ফেল করব। ওকে, এছাড়া ইমপ্রপার টেকনিক, যেটা বললাম যে এফেক্টিভলি যে কনসিকুয়েন্সেসগুলো জানে, যে সিপিআর দিতে জানে, সে সিপিআর দিলে তবেই আমার পেশেন্ট সারভাইভ করবে। এছাড়া কি টার্মিনাল ডিজিজ, আনম্যানেজেবল ডিজিজ, ম্যাসিভ হার্ট অ্যাটাক, এগুলোতে সাধারণত সিপিআর দিয়েও অনেক সময় আমরা ফেল করি, মানে হয়তো পারি না, কিন্তু এগুলোও একটা কজ যখন সিপিআর ফেল করে। কমপ্লিকেশনস, মানে সিপিআর দিতে গেলে অনেক সময় অনেক কিছু কমপ্লিকেশন হয়, সেগুলো তোমরাও জেনে রাখো। কিন্তু আমাদের মেইন প্রায়োরিটি বা অবজেক্টিভ থাকবে পেশেন্টটাকে সারভাইভ করানো। তারপরে এগুলো তো আমরা ম্যানেজ করতেই পারি না মেডিকেল সার্জিক্যাল আসপেক্ট থেকে। তো সেই কমপ্লিকেশনগুলো হলো রিব ফ্র্যাকচার, হিমোথোরাক্স, পালমোনারি কন্টিউশন অ্যান্ড টেম্পোনেল। ওকে, সো মনে হয় তোমরা বুঝেছো সিপিআরের বেসিক জিনিসগুলো কি। তো ঠিক আছে, আজ এই অবধি থাক, বাই।